আম্মু, আমি আজকে তোমার সাথে একটা কাজের জন্য দেখা করতে বলছি। আব্বু কখনো তোমার খারাপ চেয়েছে কখনো? মেঘা মাথা নাড়িয়ে না সম্বোধন করে। তাহলে আজকে যেই কথাগুলো বলবো সেগুলো মাথায় রাখবে। আমি জানি আমার মামি খুব স্ট্রং। কখনো কারো সামনে নিজেকে অসহায় প্রদর্শন করবে না। এতে প্রতিদ্বন্দ্বী তোমাকে সহজেই আঘাত দিতে পারবে। তোমাকে সবসময় বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। কিন্তু হ্যাঁ, কিছু ক্ষেত্রে মনকেও কাজে লাগাবে। এতে তোমার মনোবল বাড়বে, সাথে শক্তিও পাবে। আমি তোমাকে নিজেকে প্রোটেকশন এর জন্য যতটুকু প্রয়োজন ছিল প্রশিক্ষণ দিয়েছি। আশা করি আব্বুকে নিরাশ করবে না। আব্বু সবসময় যে তোমার পাশে থাকবে না। দুনিয়াটা বড্ড স্বার্থপর, সাথে খুবই ভয়ানক। এই ভয়ানক পরিস্থিতিতে যে নরম হওয়া মানায় না আম্মু। তাই নিজেকে যত তাড়াতাড়ি স্ট্রং করতে পারবে ততই মঙ্গল হবে। পারবে না আম্মু? মেঘা এতক্ষণ তার আব্বুর কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। হ্যাঁ, তার আব্বু তাকে সব ধরনের প্রশিক্ষণ দিয়েছে, কিন্তু কখনো কারোর সামনে প্রদর্শন করতে বারণ করেছে, কারণ এতে তাদের শত্রুপক্ষ টের পেয়ে যেতে পারে। হ্যাঁ, তার আব্বু একজন মাফিয়া ছিল, কিন্তু কখনো কারোর ক্ষতি করেনি। সবসময় মানুষের মঙ্গলের জন্য কাজ করে গেছে। কিন্তু সেই পথ তার প্রিয়তমার জন্য ছাড়তে হয়েছিল। অনেক বছর শান্তিমতো কাটলেও এখন তার শত্রুপক্ষ তার খোঁজ পেয়ে গেছে, যার জন্য এত কিছু, এত লুকোচুরি। এর মধ্যে আরো একটি ব্যাপার এখনো গোপনীয়, যা মেঘা আগে না জানলেও কিছুদিন আগে জেনেছে তার বাবার বিশ্বস্ত গার্ডের কাছ থেকে। আব্বু, সবই বুঝলাম, কিন্তু এখন যে তোমার সাথে যেতে ইচ্ছে করছে। এখানে তো অনেক দিন থাকা হলো, আর কত মানুষের যে নানান রকম সমালোচনা করছে হয়তো। এইভাবে দুইজন বিবাহযোগ্য ছেলে মেয়ে একই বাড়িতে থাকলে তো সমালোচনা হবেই। বিষয়টা বিষয়টা তো দৃষ্টিকটু। আম্মু, তুমি এখনো অনেক অবুঝ। তাই অনেক কিছুই তোমার কাছে ধোঁয়াশা। আর একটু সময় হোক, সব বুঝতে পারবে। আর আদ্রিয়ান তোমার সম্মানে কোনো দাগ লাগতে দেবে না। এতটুকু ভরসা আছে তার প্রতি আমার। বাহ বাহ, পরের ছেলের উপর এত বিশ্বাস! সেই পরের ছেলে যে আমার আম্মুর নিতান্ত আপনজন হয়ে উঠেছে, তাহলে পর কিভাবে হলো আম্মু? আব্বুর কথায় মেঘার আব্বু থেকে দৃষ্টি সরিয়ে চারিদিকে তাকাতে লাগলো, যেন চোর চুরি করতে গিয়ে ধরা পড়েছে। ঠিক আছে, অনেকক্ষণ অনেকক্ষণ হয়েছে এখানে আছি। এখন না গেলে আদ্রিয়ান সন্দেহ করতে পারে। আর আমি কি বলেছি তা যেন খেয়াল থাকে। আর হ্যাঁ, একদম কোনো কান্না করবে না। আব্বু সবসময় তোমার আশেপাশে থাকবে। লক্ষ্মী মেয়ের মতো থাকো। আমার কিছু কাজ বাকি আছে এখনো আম্মু। তা না হলে তোমাকে আমার সাথে নিয়ে যেতাম। আমাকে নিয়ে গিয়েই তোমার বাকি কাজ করো। আমি কিচ্ছু জানি না, তোমার সাথে এখনই যাব আমি। ওই আক্রোশ সাথে যাব না আর। না আম্মু, এখন আমার সাথে গেলে অনেক ঝুঁকি বাড়তে পারে যে। কিন্তু আব্বু, আমি যে... কোনো কিন্তু না। আমি তোমার কোনো কথা শুনছি না। যা বলছি সেটাই করবে। আব্বুর কড়া কথা শুনে মুখটাকে চুপসে ফেল। কি এমন হতো তাকে সাথে করে নিয়ে গেলে? এতে ওই আক্রোশ শিক্ষা হতো, আমাকে ইগনোর করার ফল পেত। কিন্তু আব্বু তো নিজেই কিন্তু আব্বু তো নিয়েই যাচ্ছে না, ধুর, ভাল লাগে না। এই যে এখন আমার সময় হয়েছে যাওয়ার। আর কিছুক্ষণ থাকলে সমস্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যেতে হবে না আমাকে, কিন্তু তোমাকে এগিয়ে দিয়ে আসি, এটাতে তো কোনো সমস্যা নেই, তাই না? আলতাপ মাথা নাড়িয়ে না বোধক সম্বোধন করলো। এরপর মেঘাকে নিয়ে পিছনের দরজা দিয়ে বাইরে বের হলো। অবশ্য মেঘা বোরকা পরা ছিল, তাই তাকে চেনার কোনো উপায় নেই। এরপর তার আব্বুকে গাড়িতে উঠিয়ে দিয়ে বিদায় জানালো। এরপর যখন পিছন দরজা দিয়ে তখনই কেউ মুখে একটা কিছু চেপে ধরলো। এরপর আর কিচ্ছু মনে নেই। বর্তমান যখন সে তার ভাবনায় বিভোর ছিল, তখনই দরজা খোলার শব্দ হয়। কোনো এক অপরিচিত ব্যক্তিকে দেখে ভুরু কুঁচকে তাকিয়ে থাকে। ব্যক্তিটি তার সামনে এসে বসে। মেঘের দিকে হাত বাড়িয়ে দিলে মেঘের পিছন দিকে সরে যায়। কে আপনি? আর আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আপনাকে কখনো দেখেছি বলে তো মনে হয় না। কি হলো, চুপ করে আছেন কেন? বলেন, কে আপনি? হুস, মায়াবতী, এতগুলো প্রশ্ন একসাথে করলে উত্তর দেব কোনটা? হুম, আচ্ছা ঠিক আছে। আমি কে সেটাই তো জানতে চাইছো? আমি হচ্ছি এই কিংডমের রাজা, আর তুমি হচ্ছ এই কিংডমের হবু রানী। খুব জলদিই এই রাজ্যের রানী হবে। মেঘা লোকটার কথা আগামাথা কিছুই বুঝলো না। লোকটার মনে হয় মাথায় সমস্যা আছে। আচ্ছা, এটা কত সাল? কেন 2024 সাল? না, আপনি যেভাবে রাজা রানীর পাঠ শুরু করলেন, আমি তো ভেবেছিলাম কোনো টাইম ইউনিভার্সে চলে এসেছি।
সে যাই হোক, আমি আপনাকে আপনার পরিচয় দিতে বলেছি, রাজা রানীর গল্প শোনাতে বলিনি। মেঘার এমন চটং চটং কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকলো সামনের ব্যক্তিটি। ওয়াও, ইন্টারেস্টিং। আমি তো ভাবতাম তোমার মুখ থেকে কথা বের করতে অনেক কষ্ট করতে হবে, কিন্তু তুমি তো আমাকে রীতিমতো অবাক করে দিয়েছো। যাই বলো, তোমার দম আছে বলতে হবে, আর হবেই না বা কেন, আমার মায়াবতী বলে কথা। লোকটি মেঘার কাছে এসে তার হাত ধরতে নিলে মেঘা হাত ঝাড়া দিয়ে ফেলে দিয়ে বেড থেকে নেমে যায়। এরপর টেবিলে থাকা ফুলদানি দিয়ে লোকটার সামনে রেখে, আপনার সমস্যাটা কি? বারবার গায়ে হাত দিচ্ছেন কেন? মেয়ে মানুষ দেখলেই হাত বাড়াতে ইচ্ছে করে নাকি? হ্যাঁ, আর আপনি জানেন আমি কে? আমার গায়ে হাত দেওয়ার মানে আপনার কালকে ধরা। এই মায়াবতী, এই আমি তোমাকে কোনো খারাপ ইন্টারেশনে ধরতে চাইনি, ভুল বুঝছো আমাকে। বলে সামনে আগাতে থাকলে মেঘা ফুলদানিটা লোকটার মাথায় নিক্ষেপ করে, সাথে সাথে বিকট আওয়াজ হয়। মেঘা ফুলদানিটা নিক্ষেপ করেই দরজার দিকে ছুটল। দরজা খোলাই ছিল, উপরে তেমন কেউ নেই দেখে তাড়াতাড়ি নিচে নেমে গেল, কিন্তু সামনে কয়েকজন গার্ডকে দেখতে পেল, তাই সাথে সাথে সোফার পাশে লুকিয়ে পড়ল। এরপর একটু মাথাটা উঁচু করে দেখলো কে কোন জায়গায় আছে। তিনজন গার্ড দরজার সামনে থাকায় ওই জায়গা থেকে যাওয়াটা ঠিক হবে না, তাই অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে। এরপর আশেপাশে তাকিয়ে দেখলো সিঁড়ির বাম পাশে একটা লম্বা সরু জানালা আছে, যা কাচের তৈরি। কাজগুলো হয়তো খোলা যেতে পারে ভেবে সে তাড়াতাড়ি সেই জায়গায় লুকিয়ে গেল। এরপর তাড়াতাড়ি কাজটা উপর দিকে তুললে তা খুলে গেল। এরপর চারিদিকে তাকিয়ে দেখলো কেউ দেখছে কিনা। কেউ এদিকটাই নেই। এরপর জানালাতে বের হয়ে গেল। জানালাটা নিচে হয় নামতে কোনো অসুবিধা হলো না। এরপর সবাইকে ফাঁকি দিয়ে প্রাচীর টপকে পালালো। এইদিকে অচেনা লোকটার জ্ঞান ফিরে চারিদিকে তাকালো। কাঙ্ক্ষিত ব্যক্তিকে না পেয়ে চিৎকার চেঁচামেচি করে সব গার্ডদের ডাকতে লাগলো। এরপর সবাইকে জিজ্ঞেস করলো মেঘার খবর, কিন্তু কেউ কিছু বলতে পারলো না। সেটার জন্য প্রচুর রাগারাগিও করলো। এরপর মাথা চেপে রিভলভার হাতে নিয়ে কয়েকজন গার্ডকে নিয়ে বের হলো। বেশি দূর হয়তো যেতে পায়নি। কাজটা ভালো করলে না মায়াবতী, এত চটপটে হবে জানলে কঠিন ব্যবস্থা নিতাম, কিন্তু তুমি সেটা টের ফেলে দিলে তো। যতটা মাসুম তোমাকে ভেবেছিলাম ততটা তুমি নও। পর্দার আড়ালেও যে অন্য এক মেঘা আছে সেটা তোমার কাণ্ডে বুঝতে পারলাম। যাই হোক, তোমার সাথে ভালোই জমবে আমার। যাক বাবা, পালাতে তো পারলাম, কিন্তু ওই শয়তানটা আমাকে আনলো কোথায়? আদ্র হয়তো আমার জন্য চিন্তা করছে। মানুষটা আমাকে নিয়ে বড্ড পজিটিভ। যে করেই হোক আমাকে আদ্র পর্যন্ত পৌঁছতে হবে, কিন্তু যাবোটা কোথায় আমি? ফোনটাও নেই যে গুগল বাবাজির হেল্প নেব। উফ, এই কোন মুসিবতে পড়লাম আমি। মেঘা কথা নিজের সাথে কথা বলছে আর দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে পিছন ফিরেও দেখছে কেউ আসছে কিনা। অনেকক্ষণ পর হাইওয়েতে পৌঁছালো। কোনো গাড়ি করে লিফট চাইলে হয়তো এখান থেকে বের হতে পারবে, কিন্তু কোনো গাড়িও পাচ্ছে না। বিপদের সময় কোনো কিছুই পাওয়া যায় না। হাঁটতে হাঁটতে একটা কালো রঙের গাড়ি দেখতে পেল। গাড়িটিকে দেখেই মেঘার মুখে হাসি ফুটে উঠল। তাড়াতাড়ি হাত বাড়িয়ে গাড়িটিকে থামানোর চেষ্টা করলো, থেমেও গেল। মেঘা দৌড়ে গাড়ির জানালায় গিয়ে, আমাকে একটু লিফট দিয়ে হেল্প করবেন প্লিজ? আমি প্রচন্ড বিপদে পড়েছি, প্লিজ আমাকে। আর কোনো কথা বলতে পারেনি, কারণ সামনের ব্যক্তিকে দেখে তার কথা বলা বন্ধ হয়ে যায়। এত তাড়াতাড়ি শয়তান লোকটা যে চলে আসবে ভাবিনি। পিছনে আরো দুটো গাড়ি ছিল, যেটা দেখে মেঘার ভয় লাগতে শুরু করে। একা ছিল লোকটাতে সামলাতে পেরেছে, কিন্তু এখন তো পুরো দলবল আসছে। এখন কি করবে? মেঘা এসব ভেবেই তাড়াতাড়ি পিছন দিকে জঙ্গলে দৌড় মারলো। মেঘার কর্মকাণ্ড দেখে মাথায় ব্যান্ডেজ নেই শয়তানি হাসি হাসলো অচেনা লোকটি। কোথায় পালাবে মায়াবতী? আমার নাগাল থেকে পালানো বড্ড কঠিন। একবার যখন তোমাকে পেয়েছি তখন দ্বিতীয়বার পালানোর সুযোগ দিব না। বলে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পিছনের গার্ডদের মেঘার পিছনে যেতে বলো। সবাই জঙ্গলের দিকে ছুটলো। এইদিকে মেঘা দৌড়াতে দৌড়াতে একদম গভীর জঙ্গলে ঢুকে গেল। পিছনে শুকনো পাতার মচমচে শব্দ হচ্ছে অনেক। মনে হয় বেশি দূরে না তারা। মেঘা একটি বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ল আর রবকে স্মরণ করতে লাগলো। একে তো সারাদিন না খাওয়া, তার উপর এত দখল। এখন শরীরটাও খুব ক্লান্ত লাগছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে। চোখ বন্ধ করে যখন ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, তখনই কাঙ্ক্ষিত ব্যক্তিটির প্রতিচ্ছবি ভাসলো। হ্যাঁ, আদ্রিয়ান, তার প্রিয় আদ্রিয়ানের প্রতিচ্ছবি।
কই আছেন আপনি আদ্র? দেখুন না, আপনার স্নিগ্ধ পরি খুব বিপদে পড়েছে। মনে জোর থাকলে শরীর তো আর চলছে না। প্লিজ তাড়াতাড়ি চলে আসুন না আমার কাছে। আপনার স্নিগ্ধ পরি আপনাকে ডাকছে আদ্র, শুনতে পাচ্ছেন আপনি? মেঘা যখন চোখ বন্ধ করে আদ্রিয়ানকে স্মরণ করছিল তখনই সামনে কেউ এসে দাঁড়ালো। মেঘার মুখেও হাসি ফুটে উঠল। তার ডাক হয়তো কাঙ্ক্ষিত ব্যক্তিটিই শুনেছে। হাসি মুখে চোখ খুলে যখন সামনে তাকায় তখন তার মুখে ঘন অমাবস্যা জমে। এদের আসার আর টাইম পেল না। কি এক জঘন্য কাণ্ড! একে তো শয়তান লোকটার পাল্লায় পড়ে এই ঘন জঙ্গলে আসা, এখন উপর থেকে সামনে বিপদ। মানুষ হলে না হয় সামলানো যেত, কিন্তু এসব প্রাণী জাতিদের কিভাবে সামলাবে? সামলানো তো দূরের কথা, সে তো এসব দেখলেই ঘাবড়িয়ে যায়। এসব প্রাণী থেকে যত দূরে থাকা যায় ততই ভালো বলে মনে করে সে। আসলে সামনে 6-7টা বানর, সবাই তার দিকেই এগিয়ে আসছে, কিন্তু সে দৌড় মারবে তারও কোনো উপায় নেই, কারণ চারিদিক থেকেই বানররা তাকে ঘিরে ধরেছে। সে কি করবে কিছু বুঝতে পারছে না। সে চিৎকার করবে দেখে হাত দিয়ে মুখ ধরে রাখছে যাতে আওয়াজ না হয়। আওয়াজ হলে ওই লোকগুলো তাকে ধরে ফেলবে। প্লিজ তোমরা আমার কাছে আসবে না, দূরে যাও প্লিজ। দেখো আমাকে খেয়ে কিছুই পাবে না, আমি তো একদম শুকনো কাঠি, আমার মাংস একদম টেস্ট নেই। আস্তে আস্তে কথাগুলো বলেই কান্না করতে লাগলো। আদ্র আপনি তাড়াতাড়ি আসুন না, আমাকে এখান থেকে নিয়ে যান। দেখুন না এসব বানরের দল আমাকে চাবিয়ে চাবিয়ে চিবিয়ে চিবিয়ে খাবে, আমি তো মরে যাব। তখন আপনি স্নিগ্ধ পরি বলে কাকেই বা ডাকবেন বলেন? প্লিজ তাড়াতাড়ি আসুন না। কথাগুলো বলতে বলতে খুব কান্না করতে লাগলো। আর বানরগুলো তার পাশেই, কিন্তু কেউ শরীর স্পর্শ করছে না। মনে হচ্ছে তাদেরকে নিষেধ করা আছে স্পর্শ করা থেকে। কিন্তু তা মেঘা বুঝলে তো। কি জান আমাকে স্মরণ করছো? এখন বুঝি আমাকে মনে পড়ছে? কেন, যখন পালিয়েছিলে তখন আমার কথা মনে পড়েনি? এইদিকে একটা মেয়েকে সামলাতে পারিস না তোরা? তোদেরকে টাকা দিয়ে রাখি কেন আমি? সব কয়টা অকর্মার ঢেঁকি। বলে অচেনা লোকটি জঙ্গলের ঝাড়ে লাথি মারলো, কিন্তু ঝাড়ে কাঁটাযুক্ত ডাল থাকায় পায়ের পাশে প্রচণ্ডভাবে গিতে গেল। হঠাৎ করে এসব হয়, চোখ মুখ বন্ধ করে কষ্টটা ভেতরে রাখলো, উপরে প্রকাশ করলো না। খুব কষ্ট দিচ্ছ তুমি মায়াবতী। এই কষ্টের পরিমাণগুলো তোমাকে বহন করতে হবে যে, শুধু একবার আমার হাতের নাগালে পাই। মনে মনে এসব বলো আর রাগে হিসরাতে লাগলো। এরপর গার্ড আর সেই অচেনা লোকটি সামনের দিকে এগোতে লাগলো, কিন্তু জঙ্গলের গভীরে এসে পড়ে সামনে আগানোটা ঠিক হবে বলে মনে হচ্ছে না। তাই গার্ডরা বাধা দিলে সে লোকটি বিশ্রী ভাষায় কিছু গালি দিয়ে সামনে আগাতে লাগলো। সাথে রিভলভার আর লাইট তো আছেই। তার মায়াবতী যে এই জঙ্গলে আছে, যদি তার কিছু হয়ে যায় তাহলে তো না, আর কিছু ভাবতে পারছে না। এক তো মাথায় আঘাত, সাথে পায়েও ব্যথা, এসব নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। আদ্র আদ্র আপনি এসেছেন? প্লিজ প্লিজ এদেরকে সরান না, আমার খুব ভয় করছে যে, প্লিজ এগুলোকে সরান। বলে মেঘা কান্না করতে লাগলো। আসলে বানরকে সে প্রচন্ড ভয় পায়। এর কারণও আছে। ছোটবেলায় তার আব্বুর সাথে যখন পাহাড়ি এলাকায় ঘুরতে যায় তখন হঠাৎ করেই দুটো বানর তার উপর আক্রমণ করে, যার থেকে অনেক আঘাতও পায়। তার আব্বু তখন ফোনে ব্যস্ত ছিল আর অনেকটাই দূরে ছিল, যার জন্য মেঘার চিৎকার শুনতে পায়নি। মেঘের আব্বু ফোন রাখতে মেঘাকে কাছে না দেখে ভয় পেয়ে যায়। এরপর আশেপাশে খুঁজতে লাগলে কোনো মেয়ের চিৎকার শুনতে পায়। তখন সাথে সাথে দৌড়ে গিয়ে দেখে যে মেঘা মাটিতে পড়ে আছে আর দুইটা বানর দৌড়ে চলে যাচ্ছে। মেঘার আব্বু দৌড়ে মেঘার পাশে গিয়ে দেখে অনেক জায়গা থেকে রক্ত পড়ছে। তাড়াতাড়ি পাশে ক্লিনিকে নিয়ে যায়। এরপর প্রায় 1 সপ্তাহ হসপিটালে থাকতে হয় তাকে, কিন্তু বানর দেখলে প্রচন্ড ভয় পায়। এগুলো তো সরানো যাবে না জান। আমার থেকে পালিয়ে আসার সাহস যখন করেছো তখন তো তোমার অনেক সাহস হয়েছে। স্বয়ং বাঘের নাকের নিচ দিয়ে এসেছো, এখন এই বানর আর কি? আজান মেঘার অপোজিটে 2 পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো বলছে আর মেঘাকে দেখছে। আমি পালাইনি আমি তো বলে মেঘা চুপ হয়ে গেল, কারণ মেঘা তো সত্যিটা বলতে পারবে না। সত্যিটা বলে যে তার বাবার সাথে দেখা করার বিষয়টা ধরা পড়ে যেতে পারে। না না, কিছুতেই সেটা বলা যাবে না, এতে আব্বু যদি কোনো ক্ষতি করে দেয়। না না। আমি তো কি, কথা বন্ধ হয়ে গেছে? সমস্যা নেই জান, তোমার পালানোর শাস্তি আমি নয় এরাই দিবে। কিংডম তোমরা সামনের ব্যক্তিটি খাদের যত্ন করো। বলে মেঘার থেকে চোখ সরিয়ে মোবাইল নিয়ে ঘাঁটতে লাগলো। এইদিকে বানরগুলো মেঘার দিকে আরো এগিয়ে গেল আর দাঁতগুলো বের করে ভয়ানকভাবে শব্দ করতে লাগলো। মেঘার এসবে প্রচন্ড ভয় পেতে লাগলো।
আস্তে আস্তে তার নিঃশ্বাস ঘন হতে লাগলো আর প্রচন্ড ঘামতে লাগলো, হাতও কাঁপতে লাগলো। আদ্রু! হঠাৎ করে মেঘার অন্যরকম আওয়াজ শুনে সামনে তাকিয়ে দেখলো মেঘার প্যানিক অ্যাটাক এসেছে। তাড়াতাড়ি মোবাইলটা পকেটে ঢুকিয়ে বানরগুলোকে যেতে বলে তারা দূরে সরে যেতে থাকে। আজান তাড়াতাড়ি গিয়ে মেঘাকে আগলে নেয়। এরপর পকেট থেকে একটা ছোট বক্স বের করে সেটা খুলে আর সেখান থেকে একটি ওষুধ নিয়ে মেঘাকে খাইয়ে দেয়। মেঘার শরীর রীতিমতো বরফ হয়ে গেছে, তাই আজান নিজের কোট খুলে মেঘাকে পরিয়ে দেয়। এরপর কিছুক্ষণ জড়িয়ে ধরে নিচে বসে থাকে মেঘাকে স্বাভাবিক হওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই মেঘার শরীরের তাপমাত্রা স্বাভাবিক হতে থাকে আর নিঃশ্বাসের মাত্রাও নর্মাল হয়। এরপর গার্ডদের ফোন করে জানিয়ে দেয় তারা আসছে। আরজানের সাথে দুজন গার্ড আগে থেকেই ছিল, যারা বানরগুলোকে সেফভাবে নিয়ে যাচ্ছে। বানরগুলো আরজানের প্রশিক্ষণ দেওয়া বানর। এরপর মেঘাকে কোলে নিয়ে সামনের দিকে হাঁটা ধরে, হাঁটছে আর সকালের কথা মনে করছে। এখন সিসিটিভিতে ওইসব দেখে তখন আরজান নিজের মধ্যে ছিল না, যার জন্য সে রাগগুলো নিজের মধ্যেই ধারণ করতে থাকে আর মেঘাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। এসব করার মাঝে সে গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যায়। মেঘাকে একদিন গলায় একটি পেন্ডেন্ট পরিয়ে দেয়, যার ভেতরে জিপিএস ট্র্যাকার বুথ লাগানো ছিল, যাতে মেঘা যে কোনো জায়গায় গেলেও মেঘার লোকেশন ট্রেস করতে পারবে। হঠাৎ করে যখন সেটার কথা মনে হয় তখনই মোবাইল নিয়ে চেক করে সে লোকেশন আর মেঘার সঠিক লোকেশনও পেয়েও যায়। এরপর যখন সেই জায়গার মধ্যেই রাস্তায় মেঘাকে দূর থেকে দেখতে পায়, এরপর যখন কিছু একটা খেয়াল করে তখন আর এগোয় না। এরপর মেঘার পদক্ষেপগুলো দেখতে লাগলো। এরপর আর্যনও একটু দূরে গিয়ে নির্দিষ্ট জায়গায় চলে গেল। মেঘাকে গাড়িতে বসিয়ে চুলে হাত বুলিয়ে দেয় আর নিজের বুকের মধ্যে মেঘার মাথাটা রাখে। মেঘা অবশ্য এখন ঘুমাচ্ছে। মেঘার অসুখটা যেহেতু তেমন কোনো ব্যাপার না, তখন এসব ওষুধ খেলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এসব ভেবে আর্জিয়ান খুব ক্লান্ত। একে তো নারী পাচার হওয়া থেকে আটকিয়েছে, কিন্তু মেন কালপিটকে ধরতে পারেনি, আর এদিকে নিজের প্রেয়সী, সব মিলে অনেক ধকল গিয়েছে। এখন শান্তির একটা ঘুম প্রয়োজন। আরজান মেঘাকে কোলে নিয়ে আরজিয়ানের বেডে শুয়ে দেয়। এরপর মেঘা চুলে কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে চলে যায় ওয়াশরুমে। প্রায় 1 ঘন্টা লং শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হয়। গায়ে ব্ল্যাক কালারের টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরা। এক পলক মেঘার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মোবাইল নিয়ে বারান্দায় চলে গেল। কাল দাদিমা আসবে লন্ডন থেকে। এতদিন দাদিমা তার ফুপির কাছে ছিল। দাদিমাকে অবশ্য মেঘার কথা জানানো হয়েছে। খুশি হয়েছে সেটা জেনে তার নাতির জীবনে কারত্ব আগমন ঘটল, যে কিনা আদ্রিয়ানের কালো রঙের দুনিয়াকে উজ্জ্বল করতে এসেছে। বয়সটা হয়তো একটু কম, তাতে কি, আদ্রিয়ান তো আছেই, সবকিছু সামলিয়ে নেবে, এতটুকু ভরসা তার নাতির উপর আছে। আদ্রিয়ান ফোনে আসাফকে তার দাদিমার বাংলাদেশে ল্যান্ড করার সময়টা জেনে নিল, কারণ সেই তার দাদিমাকে রিসিভ করতে যাবে। আর কালকেই আরও কিছু কাজ বাকি আছে। আদ্রিয়ান রুশকে কিছু ইনফরমেশন কালেক্ট করতে বলল, কারণ মেঘার জীবন এখন সংকটে, কারণ নজর মেঘার উপর পড়েছে। প্রথম সে বিষয়টা যেভাবে দেখেছে, বিষয়টা সেরকম নয়। এখানে অন্য কিছু ঘাপলা আছে, আর সেটা মেঘার থেকেই জানা যাবে। কিন্তু মহারানী ঘুম থেকে উঠলে তো অবশ্য মেঘা ঘুম থেকে উঠলেই আদ্রিয়ানের কঠিন রূপের সম্মুখীন হতে হবে, এটা ভেবেই বাঁকা হাসলো আদ্রিয়ান। এরপর মেঘার পাশে বসে গভীর দৃষ্টিতে তাকিয়ে, জান খুব পাখা গজিয়েছে তোমার, তাই না? তাই তো আমার চোখের আড়াল হয়ে গোটা 10 ঘন্টার নাগালের বাইরে ছিলে। এই 10 ঘন্টা খুবই যন্ত্রণা দিয়েছ গো। 10 ঘন্টাকে 10 বছর মনে হয়েছে আমার। এই যে দেখছো, এই জায়গায় খুবই টর্চারিং যন্ত্রণা দিয়েছে। মনে হচ্ছিল তুমি আমার থেকে অনেক দূরে চলে গেছো, আর নাগাল হয়তো আমি আর পাবো না। মনটা বড্ড অশান্ত হচ্ছিল, কিন্তু যখন তুমি আমার বুকে মাথা রাখলে তখনই সেই যন্ত্রণা নিমিষেই ভ্যানিশ হয়ে গেল। দেখলে তো, তুমি যেমন আমায় যন্ত্রণা দাও, তেমনই সেই যন্ত্রণাকে চোখের পলকে উধাও করে দাও। কিন্তু আজকে অনেক বেশি যন্ত্রণা দিয়ে দিয়েছ। এর শাস্তি তো তোমাকে পেতে হবে। সেই শাস্তিতে কোনো শারীরিক যন্ত্রণা থাকবে না, থাকবে মানসিক যন্ত্রণা। যেইভাবে আমি তোর পেয়েছি সেইভাবে তোমাকেও তোর পেতে হবে, খুব কঠিনভাবেই, কিন্তু তা কেবল আমার সীমাবদ্ধতার মধ্যে থেকেই। এতদিন আমার ভালোবাসা দেখেছ, এখন আমার কঠিন সত্তাকে দেখবে জান। কথা শেষ করে মেঘার কপালে আলতো করে চুমু খেলো। এরপর মেঘাকে জড়িয়ে ধরে লাইট নিভিয়ে ডিম লাইট অন করে শুয়ে পড়ল। আজ একটা শান্তির ঘুম দিবে, কারণ তার জানটা তার বুকের মধ্যেই শুয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই আদ্রিয়ান গভীর ঘুমের রাজ্যে পাড়ি দিল মেঘার সাথে, আর তাদের এই মনোরম দৃশ্যের সাক্ষী হয়ে থাকলো ধরাধামের ওই সুন্দর প্রকৃতি, প্রেমের সঙ্গী চাঁদ ও তারা। কিভাবে আদ্রিয়ান মায়াবতীর খবর পেল?
আমি তো সব কিছু আমার মতো করে দেখছিলাম। ইস, যদি মায়াবতী আমাকে আঘাত না করতো তাহলে হয়তো এতক্ষণ মায়াবতী আমার বুকের মধ্যে থাকতো। কিন্তু না, এখন তো সে আছে আমার চরম শত্রুর বুকে। না না, আদ্রিয়ান এইবারও জিততে পারে না। আমার নারী পাচারের এত বড় ক্ষতি করলো, আমি কোনো পদক্ষেপ নিইনি, শুধুমাত্র মায়াবতীর কাছে ছিল তাই। কারণ আদ্রিয়ানের বড় দুর্বলতা তো আমার কাছেই ছিল, সেটা দিয়েই তাকে আমি গোহারানি হারাতে পারতাম। কিন্তু কিন্তু না, আমার সব দিকেই লস হলো। কিভাবে কিভাবে আদ্রিয়ান, তুই সব কিছুতেই জিতে যাস কিভাবে? চিৎকার করেই পাশের টেবিলের সবকিছু ভেঙে ফেল। এরপর ফুলদানি নিয়ে মিররের দিকে নিক্ষেপ করলো। প্রচন্ড ক্ষেপে সবকিছু ভাঙতে লাগলো। মনে হচ্ছে যেন রুমটাতে খণ্ড প্রলয় আরম্ভ হয়েছে। কি এক প্রতিধ্বনি যা বাড়ি খাচ্ছে প্রত্যেক দেওয়াল জুড়ে। ঠিক করনি মায়াবতী, আমাকে অবহেলা করে ওই আদ্রিয়ানের বুকে নিশ্চিন্তে ঘুমাচ্ছ? না না, এটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। বলে পাগলের মতো হাসতে লাগলো, যেন কোনো সাইকো। দরজার বাইরে গাটরাও ভয় পাচ্ছে ভেতরে ঢুকতে। তাছাড়া তাদের নিষ্ফল কাজে প্রচণ্ডভাবে রেগে আছে অচেনা লোকটি। তাদের জানিয়ে তার হাত থেকে ফিরতে পারে নাকি সেই গ্যারান্টি নেই। একে একে সবাই ভয়ে কাঁপছে আর একে অপরের দিকে তাকাচ্ছে। সকালের স্নিগ্ধ রোদের ছোঁয়ায় মেঘার ঘুমটা হালকা হলো। আস্তে আস্তে চোখ খুলে চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে এখন কোথায় আছে। এরপর যখন ভালোভাবে খেয়াল করলো তখন দেখলো সে তার বর্ধকৃত রুমেই আছে। এরপর আস্তে আস্তে কালকের ঘটনাগুলো একে একে মনে পড়তে লাগলো। চারিদিকে তাকিয়ে আদ্রিয়ানকে খুঁজতে লাগলো, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা মিলল না। এরপর ঘড়িতে তাকিয়ে দেখলো 10টা 30। এটা দেখেই চোখ বড় করে ফেল। সে এতক্ষণ ঘুমিয়েছে আর কেউ তাকে জাগায়নি। আদ্রিয়ান হয়তো এতক্ষণে অফিসে চলে গেছে। মেঘা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে একটা ওড়না ভালোভাবে জড়িয়ে নিল। শীত শীত লাগছে খুব। বসন্তের মাঝেও শীতের প্রকোপ এখনো বহমান আছে, তাই কখনো গরম তো কখনো শীত। মেঘা চুলগুলিকে হাত খোপা করে রুম থেকে বের হয়ে নিচে যেতে লাগল। হঠাৎ করেই যেন মেয়ের হাসির শব্দ পেল নিচ থেকে, তাই সেও হাসির উৎস খুঁজতে খুঁজতে নিচে নামতে লাগলো। মধ্য সিঁড়িতে এসেই বুকটা ধক করে উঠল, চোখটাও জ্বলছে খুব। অতি প্রিয় মানুষটির সন্নিকটে যদি অনাকাঙ্ক্ষিত অন্য কোনো নারীর প্রতিভা থাকে তাহলে সেই দৃশ্য বিষের মতো বিঁধবে অম্বরে অক্ষিপটে। যেমনটি সামনে দৃশ্য দেখে মেঘার মনেও ভয়ঙ্কর প্রলয় হচ্ছে। প্রিয় ব্যক্তিকে হারানোর প্রলয় হয়তো বা নয়। সোফায় আদ্রিয়ানের সাথে সুন্দরী এক রমণী গা ঘেঁষে বসে আছে বলে ভুল হবে। মেয়েটি আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে প্রচন্ড হেসে সে কথা বলছে, যেন রাজ্যের কথা জমে আছে। আর আদ্রিয়ানও না হাসলেও মেয়েটির হাত ধরে কিসব বলছে। এসব দৃশ্য দেখলে যে কারোরই মেঘার মতো অবস্থা হবে, কিন্তু তবুও মেঘা নিজেকে সামনে নিচে নামলো, কারণ তাকেও বিষয়টা পরিষ্কার করে জানতে হবে। তাই নিচে এসে তাদের অপোজিটে দাঁড়ালো আর তাদের প্রেম লগ্ন মুহূর্তগুলো ভঙ্গ করার জন্য গলা ঝাড়া দিল। নিজেকে দুর্বল করলে চলবে না। কারোর গলা ঝাড়া পেয়ে দুজনের সামনের দিকে তাকালো। আদ্রিয়ান মেঘাকে দেখে কোনো রকম রিয়াক্ট করলো না, কিন্তু সেই রমণী হা করে তাকিয়ে থাকলো, যেন চরম অবাক হয়েছে, মুখে হাত দিয়ে দাঁড়িয়ে। ওয়াও, হাউ কিউট! আদ্রিয়ান, তোমাদের বাসায় কিউট মেয়েটিকে? ওহ গড! বলে মেয়েটি মেঘার কাছে গিয়ে মেঘাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগলো আর প্রচন্ড খুশিও হলো। আদ্রিয়ান, হ্যাঁ, একদম ডল গো। কে তুমি, ডল প্রিন্সেস? আর আদ্রিয়ান তোমাকে কোথা থেকে এনেছে? ইস, আমি যদি ছেলে হতাম তোমাকে এখনই কাছে ডেকে এনে বিয়ে করে ফেলতাম। মেয়েটির কথাই মেঘা লজ্জা পেল। এটা তো দেখা যায় পাগলের মতো কখন থেকে কি সব বলে যাচ্ছে, তাও আবার আদ্রিয়ানের সামনে। আদ্রিয়ান মেয়েটির আস্ত রাখবে নাকি সেটা নিয়েই এখন মেঘার চিন্তা হচ্ছে। কিন্তু মেঘাকে অবাক করে দিয়ে আদ্রিয়ান এমন কিছু বলল যে মেঘার চোখে পানি চলে আসলো। নিশু, তুমিও না? যাকে তাকে দেখলেই তোমার এসব কথাগুলোই প্রাথমিক পাঠ হয়ে দাঁড়ায়। আর এই মেয়ে এতটাও সুন্দর না যে তোমার প্রশংসায় লজ্জা পাবে। ওহ আদ্রিয়ান, তুমি আমাকে এইভাবে বলতে পারলে? শোনো, সুন্দরকে তো সুন্দর বলবোই, কারণ এটা প্রশংসারই জিনিস। উল্টো যদি প্রশংসা না করি তখন তো আমার পাপ হবে। নো 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 নো, আমি এই বয়সে পাপ করতে পারবো না গো। এতে আমার জায়গা জাহান্নামে হবে। তুমি কি চাও তোমার নিশু জাহান্নামে যাক? হুম, একদম না। সেটাই,
আচ্ছা বলো না, মেয়েটা কে? এই বাড়ির আশ্রিতা। বিপদে পড়েছিল তাই আমার এখানে রেখেছি, আর বয়সটাও অল্প, যার জন্য অন্য কোনো জায়গায় রাখিনি। আদ্রিয়ানের এক একটা বাক্য মেঘার কানে সূচের মতো বিঁধছিল। মনে হচ্ছে গরম লোহা খনি ঢুকিয়ে দেওয়া হয়েছে। সে এই বাড়ির আশ্রিতা? কই, সে তো ইচ্ছে করে এখানে আসেনি, তাকে তো জোরপূর্বক আনা হয়েছে। এতদিন তো আদ্রিয়ান কোনোভাবেই বুঝতে দেয়নি যে সে এই বাড়ির আশ্রিতা, বরং তাকে এই বাড়িতে রেখে সবচেয়ে আপন করেই বিহেভ করেছে। মনে হয়নি এটা তার নিজস্ব ঠিকানা নয়। হ্যাঁ, প্রথম প্রথম তার বিরক্ত লাগতো, কিন্তু এখন তো মায়াজালে ফেসে গেছে খুবই গভীরভাবে। যাকে দুই চোখে দেখতে পারতো না, আজ সে ব্যক্তি প্রতিটা নিঃশ্বাসের হৃদস্পন্দন হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, মেঘা আদ্রকে ভালোবেসে ফেলেছে, তাও এমন ভাবে যে ওর থেকে পিছু হটা অসম্ভব। কিন্তু আদ্রিয়ানের হঠাৎ এমন আচরণের মানে কি? এখন কি হয়েছে যে আদ্রিয়ানের কাছের মানুষ থেকে অপরিচিত ব্যক্তিদের মতো আচরণ করছে? সে যাই হোক, আদ্রিয়ানকে কিন্তু আমরা বিয়ে পর্যন্ত রাখতেই হবে। কোনো মানেই শুনবো না, কোনো জায়গায় পাঠানো চলবে না এই দলকে। অবশ্যই নিশু, আমার জীবনের এত বড় একটি শুভ দিন আসছে, সেটাতে তো সবাইকে থাকতেই হবে। আচ্ছা, তোমার কথাই ওকে আমাদের শুভ দিনে সামিল করব, ঠিক আছে? এখন যাও, নিজের রুমে ফ্রেশ হয়ে নাও। অনেকটা পথ জার্নি করে এসেছো। দাদিমাও হয়তো রেস্ট নিচ্ছে। আমার অফিসের লেট হয়ে যাচ্ছে। এরপর তো বিয়ের শপিংও আছে। তুমি তৈরি থেকো, আমি এসে নিয়ে যাব, ঠিক আছে? আর কে মাই হিরো? বলে নিশু মেঘার দিকে তাকিয়ে মুচকি হেসে উপরে চলে গেল, কিন্তু রেখে গেল কারোর কাজ ভাঙা মন, যা কিছুক্ষণ আগেই একটি শব্দ শুনেই শকড হয়ে আছে। মনে হচ্ছে তার পুরো পৃথিবীটা ঘুরছে। হঠাৎ করেই কিছুর আওয়াজে বাস্তবে ফিরল, কিন্তু চোখের অবাধ্য অশ্রু ঝরছে। সামনে তাকিয়ে দেখলো আদ্রিয়ান নিজের ঘড়ি পড়ছে, হয়তো এক্ষুনি অফিসে যাওয়ার জন্য রওনা দিবে। মেয়েটি কে আদ্র? আর কাদের বিয়ের কথা চলছে? সেটা জেনে তুমি কি করবে? ছোট মানুষ ছোট মানুষের মতো থাকো। হ্যাঁ সেটাই, ছোট মানুষ তা ঠিক। আমি তো বয়সে ছোট, কিন্তু বোঝার মতো বয়স আমার হয়েছে, সেটা আপনি ভালো করেই জানেন। ও হ্যাঁ, আপনি কেন বলতে যাবেন এত কিছু? আমি তো এই বাড়ির আশ্রিতা, তাই না? হ্যাঁ ঠিক, আশ্রিতা আমি এই বাড়ির। দেখো, তোমার ফালতু বকবক শোনার সময় আমার নেই, তাই পথ থেকে সরে দাঁড়াও। সামনে তোমার ফাইনাল পরীক্ষা, তাই পরীক্ষাতে মনোযোগ দাও। এসব বিষয় তোমার না জানলেও চলবে। কিন্তু আমার যে খুব জানতে ইচ্ছে করছে আদ্র। কেন জানতে ইচ্ছে করছে? সেটা আমি জানি না, কিন্তু আমাকে জানতে হবে। আর সেটা বলতে বাধ্য আপনি। আমি তো কোনো কিছুতেই বাধ্য নই। আমার জীবনের রুলস যেমন আমি তৈরি করেছি, তেমনই আমার কোনো ব্যাপারে কাকে জানাবো আর কাকে জানাবো না সেটাও আমি ঠিক করব। মেঘা আদ্রিয়ানের কথা শুনে আর কিছু বলতে পারল না, তবুও কাঙ্ক্ষিত উত্তরের আশায় আদ্রিয়ানের দিকে করুণ চোখে তাকিয়ে থাকলো। আদ্রিয়ানও মেঘার দিকে এক পলকে তাকিয়ে থাকলো। নিশু আমার বাগদত্তা। 2 দিন পর আমাদের বিয়ে, তার জন্য সে লন্ডন থেকে দাদিমাকে নিয়ে এসেছে। আর কিছু জানতে চাও? আদ্রিয়ানের কথা শুনে মেঘার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, যা দেখে আদ্রিয়ান এক পলক দেখে মেঘাকে ডিঙ্গিয়ে বের হয়ে গেল। মেঘা আদ্রিয়ানের যাওয়াটা দেখলো, কিন্তু পিছু ডাকার আর সাহস পেল না। আদ্রিয়ানের বাগদত্তা আছে, কিছুদিন পরে বিয়েও, তাহলে সে এখানে কি করছে, কি সম্পর্ক নিয়ে এখানে থাকছে আর থাকবে? আগে তো আদ্রিয়ানের প্রিয় মানুষ ভাবতো, দেখে নিজেকে সময় দিচ্ছিল সম্পর্কটা গড়ার, কিন্তু এখন তো মনে হচ্ছে আদ্রিয়ান তার ফিলিংস নিয়ে খেলেছে। বিদ্রুপের মতো তাচ্ছিলের মতো হাসলো। তার মতো মেয়েকে আদ্রিয়ানের মতো এত নামকরা মাফিয়ার প্রিয় ব্যক্তি হওয়া নিতান্তই হাস্যকর ব্যাপার, কিন্তু তারও তো এখানে দোষ নেই। আদ্রিয়ান যেভাবে তাকে জিনিসগুলো অনুভব করিয়েছে, সেইভাবে যে কোনো মেয়েই তার প্রেমে পড়বে। মেঘাও পড়েছে গভীর প্রেমে, যে গভীরতা মাপার সাধ্য হয়তো মেঘার নেই, কিন্তু সেই প্রেমের গভীরতা বোঝানোর জন্য যেই মানুষটাকে প্রয়োজন, সেই তো এখন অন্য কারো সম্পত্তি। তার আলিঙ্গনের সীমানার বাইরে বলে মনে হচ্ছে। মেঘার ছোট্ট মাথায় এত প্রেশার নিতে পারছে না, তাই যখনই পেছনে ঘুরবে তখনই সামনে কাউকে দেখে ভয় পেয়ে 2 কদম দূরে সরে গেল। বুকে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে সামনে ব্যক্তিটির দিকে তাকালো। এর আগে এনাকে কোথাও দেখেছে বলে মনে হচ্ছে না, কিন্তু কিছুটা হয়তো আন্দাজ করতে পারছে কে হতে পারে। এই যে বুড়ি, তোকে দেখার অনেক ইচ্ছে ছিল, আজ মনে হয় সে ইচ্ছে পূরণ হয়েছে।
ছবিতে তোকে দেখলেই সামনাসামনি দেখার জন্য আমার তো তরেই সহ্য ছিল না গো বুড়ি। সামনের ব্যক্তিটি মেঘার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে থুতনিতে হাত দিয়ে চুমু খেলো। এরপর কিছুক্ষণ এক ধ্যানে তাকিয়ে থাকলো।